আমার আজকের আলোচ্য বিষয় নিরাপত্তার সংজ্ঞা, জাতীয় নিরাপত্তার সংজ্ঞা, ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকি, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার উপায়। ছাত্রছাত্রীরা, এবার আমরা মূল পড়ায় চলে যাব। প্রথমেই আমরা জানব নিরাপত্তা বলতে আমরা কি বুঝি। নিরাপত্তা হলো সুরক্ষিত থাকার অবস্থা। এই সুরক্ষা হতে পারে যে কোনো ধরনের, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সামাজিক, আধ্যাত্মিক, আর্থিক, রাজনৈতিক, আবেগকেন্দ্রিক, পেশাগত বা শিক্ষাগত ব্যর্থতা, পরাজয়, ক্ষতি, ভীতি, দুর্ঘটনা ইত্যাদি থেকে। তবে এর পূর্বে নিরাপত্তার যে ধারণা ছিল, সেই নিরাপত্তার ধারণায় শুধুমাত্র সামরিক নিরাপত্তাকেই বড় করে দেখা হতো এবং মনে করা হতো যে সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই বুঝি নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে সময়ের সাথে সাথে এর সাথে এই বিষয়গুলো যুক্ত হয়েছে। এখন নিরাপত্তার ধারণাটি অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে। ইংরেজি অভিধানে নিরাপত্তার সংজ্ঞায় বলা হয়েছে যে security is protection of a person, building, organization or country against threats such as crime or attacks by foreign countries. অর্থাৎ নিরাপত্তা হলো সুরক্ষা। এই সুরক্ষা হলো ভবন, প্রতিষ্ঠান বা কোনো দেশের বিরুদ্ধে বিদেশি আক্রমণ বা সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষা পাবার সুরক্ষা। মেরিয়াম ওয়েবস্টারের অভিধানে নিরাপত্তা হলো the state of being protected or safe from harm. vocabulary.com অনুসারে নিরাপত্তা হলো security means safety as well as the measures taken to be safe or protected. অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে the state of being free from danger or threat. সুতরাং আমরা বুঝতে পারছি যে নিরাপত্তার ধারণাটি এভাবেই ব্যাখ্যা করা হয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত এই ধারণাগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি নিরাপত্তা হলো যে কোনো ধরনের অনিশ্চয়তা বা ঝুঁকি থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকা। তবে বর্তমানকালে নিরাপত্তার ধারণা প্রসারিত হয়ে শুধুমাত্র নিরাপত্তা বলতে বাহ্যিক নিরাপত্তা বোঝানো হয় না, বরং সার্বিকভাবে মানব নিরাপত্তাকে নিশ্চিত করা হয়। জাতীয় নিরাপত্তার সংজ্ঞা। জাতীয় নিরাপত্তার ধারণাটি একটু অস্পষ্ট। এর কোনো সুস্পষ্ট অর্থ নির্ধারণ করা আজও সম্ভব হয়নি। তবে বিভিন্ন চিন্তাবিদ ও বিশেষজ্ঞ এটিকে বিভিন্নভাবে দেখেছেন। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে জাতীয় নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে the ability of a nation to protect its internal values from external threats. অর্থাৎ জাতীয় নিরাপত্তা বলতে কোনো একটি দেশের অভ্যন্তরীণ মূল্যবোধকে বহিঃ আক্রমণ থেকে রক্ষার সামর্থ্যকে বোঝানো হয়েছে। ম্যাকনামারা নিরাপত্তাকে উন্নয়নের সমার্থক বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন সিকিউরিটি ইজ ডেভেলপমেন্ট অ্যান্ড উইদাউট ডেভেলপমেন্ট দেয়ার ক্যান বি নো সিকিউরিটি। নিরাপত্তা বলতে তিনি বুঝিয়েছেন উন্নয়ন, এবং উন্নয়ন ব্যতীত কোনো নিরাপত্তা থাকতে পারে না। বারি বুগান বলেছেন ন্যাশনাল সিকিউরিটি মিন্স দ্য সিকিউরিটি অফ হোল সোশ্যাল পলিটিক্যাল এন্টিটি। It is about countries as well as about states. It concerns the way of life of self-governing people, including their social, cultural, political and economic modes of organization and their right to develop themselves under their own rule. সুতরাং জাতীয় নিরাপত্তা একটি বহুমাত্রিক ধারণা। অনেকে এটিকে কেবলমাত্র সামরিক বিষয় ভেবেই ভুল করে থাকে, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় নিরাপত্তা কোনো দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা সর্বোপরি নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্য রাষ্ট্রের অনিষ্ট থেকে রক্ষা করার সামর্থ্যকেই বোঝানো হয়ে থাকে। এরপর ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা। ক্ষুদ্র রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র রাষ্ট্র মানে আমরা অনেকেই মনে করে থাকি যে এটি আয়তনে যে ছোট রাষ্ট্র সেটিকেই আসলে ক্ষুদ্র রাষ্ট্র বোঝানো হচ্ছে, কিন্তু আসলে আদতে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যেখানে আয়তন, জনসংখ্যা এবং সামগ্রিক ক্ষমতা এতটাই কম যে তারা নিজেদের শক্তির উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে পারে না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার একটি সম্পর্ক রয়েছে। এজন্য তারা নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো বৃহৎ রাষ্ট্র বা সংগঠন কিংবা ভারসাম্য রক্ষাকারী কিংবা বল প্রয়োগকারী আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর করে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই এই ক্ষুদ্র রাষ্ট্রের অন্তর্গত। ক্ষুদ্র রাষ্ট্র অনেক সময় আয়তন বা জনসংখ্যায়
বড় হতে পারে, তবে তাদের প্রকৃত ক্ষমতা বা সম্পদের যথেষ্ট অভাব থাকে। তারা বিশ্ব রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। ক্ষুদ্র রাষ্ট্র প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর মনিরুজ্জামান তার দ্য সিকিউরিটি অফ স্মল স্টেটস ইন থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে বলেছেন, এ স্মল স্টেট ইজ আ স্টেট উইথ আ ভেরি লো conversational war capacity not only in absolute global comparative terms also vis-a-vis the large powerism its region। তাই বলা যায় ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে ওইসব রাষ্ট্র যাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, সামরিক সহ নানা ধরনের সমস্যা বিদ্যমান, তাদের প্রকৃত ক্ষমতা খুবই কম। শিক্ষার্থীরা, এবার আমরা ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো দেখব। বিশ্ব রাজনীতিতে সকল রাষ্ট্রের অবস্থান একরকম নয়। এজন্য রাষ্ট্রের ক্ষমতা, প্রভাব প্রভৃতির উপর ভিত্তি করে রাষ্ট্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে যেমনই রয়েছে বৃহৎ রাষ্ট্র, তেমনি পাশাপাশি রয়েছে ক্ষুদ্র রাষ্ট্র, এছাড়া মাঝারি শক্তিও রয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষুদ্রতা বা দুর্বলতাই ক্ষুদ্র রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। ক্ষুদ্র রাষ্ট্রের এছাড়াও কতগুলো আলাদা করে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে আয়তনে ক্ষুদ্র। ক্ষুদ্র রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যই হলো আয়তনে ক্ষুদ্রতা। ক্ষুদ্র আয়তনের কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো প্রাকৃতিক সম্পদে এবং জনসম্পদে ক্ষুদ্র হয়। এ কারণে তারা তাদের সামগ্রিক উন্নতি সাধন করতে পারে না, সামগ্রিক ক্ষেত্রেও উৎকর্ষতা সাধন করতে পারে না। ফলে এই রাষ্ট্রগুলো ক্ষুদ্রই থেকে যায়। পরনির্ভরশীলতা। পরনির্ভরশীলতা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের প্রধানতম বৈশিষ্ট্য। ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের প্রকৃত সম্পদের এবং ক্ষমতার কারণে সামগ্রিকভাবে কোনো উন্নতি সাধন করতে পারে না, কারণ তারা যা কিছুই করতে চায় তাদের বাজেট দুর্বল হওয়ার কারণে, অর্থায়নের অভাবে তারা সেটি করে উঠতে পারে না। আর এই কারণেই তাদের প্রভাবশালী বা বৃহৎ রাষ্ট্রগুলোর উপরে নির্ভর করতে হয়। আর এই নির্ভরশীলতার জন্য ক্ষুদ্র রাষ্ট্রের উপর অন্যান্য রাষ্ট্রগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে এবং নানাভাবে নিয়ন্ত্রণ করে থাকে। সামগ্রিক দুর্বলতা। ক্ষুদ্র রাষ্ট্রের সামরিক সক্ষমতাও খুব কম থাকে। তারা সম্পদ এবং যথেষ্ট দক্ষতার অভাবে সামগ্রিক ক্ষেত্রে উৎকর্ষতা সাধন করতে পারে না। কারণ সামরিক দুর্বলতা এড়ানোর জন্য শক্তিশালী সামরিক অস্ত্রের প্রয়োজন হয় এবং সেগুলো অনেক বেশি, সেগুলো ক্রয় করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সে অর্থনৈতিকভাবেও রাষ্ট্রগুলো সক্ষম থাকে না। আবার দেখা গেছে যে সামরিক দিক থেকে যেসব ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, সেসব ব্যক্তিদের যথাযথ সামরিক প্রশিক্ষণ দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। এসবের কারণে দেখা গেছে যে সামরিক দিক থেকে অনেক বেশি দুর্বল থাকে এই রাষ্ট্রগুলো। বর্তমান বিশ্বে যে সকল রাষ্ট্র বিশ্ব রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে, তাদের এ ক্ষমতা এবং প্রভাবের প্রধান হাতিয়ারই হলো সামরিক শক্তি। তাই সামরিক শক্তিতে পশ্চাৎ রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। জাতীয় শক্তির অপ্রতুলতা। একটি দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতীয় শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের জাতীয় শক্তি গড়ে ওঠার পেছনে কতকগুলো উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণে জাতীয় শক্তির তেমন উন্নতি সাধন করতে পারে না, তাই ওই রাষ্ট্রগুলো ক্ষুদ্র রাষ্ট্রের অন্তর্ভুক্ত থেকে যায়। জাতীয় শক্তি বলতে আমরা কোন উপাদানগুলোর কথা বলছি? যেমন প্রাকৃতিক সম্পদ, জনগণের মধ্যে দেশপ্রেম, ভৌগোলিক সীমানা, আয়তন, জনসংখ্যা, সামরিক শক্তি, এগুলো অর্থনৈতিক শক্তি, এই সবকিছু মিলে একটি রাষ্ট্রের জাতীয় শক্তি। এরপর রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা হলো যে কোনো দেশের সামগ্রিক উন্নতি এবং স্থিতিশীলতার অন্যতম প্রধান অন্তরায়। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই তাদের পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে পারে না। এই কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সামগ্রিক যে উন্নতির ব্যাপারটি সেটি ব্যাহত হয়। কূটনৈতিক দুর্বলতা এবং অদক্ষতা। কূটনীতি হচ্ছে বিশ্ব রাজনীতির চালিকা শক্তি। বিশ্ব রাজনীতি প্রভাবিত এবং পরিচালিত হয় কূটনীতির দ্বারা। বিশ্ব রাজনীতিতে কোনো দেশের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় এটি। দুর্বল রাষ্ট্রগুলো তাদের কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হয় এবং অদক্ষ হয়। আর বহি দুর্বলতা এবং অদক্ষতার কারণে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনগ্রসরতা। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনগ্রসরতা। বর্তমান আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা হলো জাতীয় উন্নয়ন এবং উৎকর্ষতার প্রধান হাতিয়ার।
ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত অনগ্রসর হয়। শাসক ও শাসিতের মধ্যে বিচ্ছিন্নতা। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রধানতম বৈশিষ্ট্য হলো শাসক ও শাসিতের মধ্যে বিচ্ছিন্নতা। শাসক ও শাসিতের বিচ্ছিন্নতার কারণে দেখা যায় যে তৃতীয় বিশ্বের দেশগুলো আর্থসামাজিক, রাজনৈতিক সহ সামগ্রিক ক্ষেত্রে অনগ্রসর থেকে যায়। কারণ শাসক ও শাসিতের মধ্যে যদি ভালো সম্পর্ক না হয় বা ঐক্য না থাকে, তাহলে সেখানে একটা রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। অবকাঠামোগত দুর্বলতা। অবকাঠামোগত দুর্বলতা হলো কোনো দেশের অনুন্নয়নের অন্যতম প্রধান কারণ। কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন হয় কোনো দেশের অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে কেবল কোনো দেশ তার উন্নতি সাধন করতে পারে। কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রগুলো অবকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত অনগ্রসর হয়ে থাকে। তাই দেখা যায় যে তারা সঠিকভাবে উন্নয়ন করতে পারে না। সামগ্রিক অনগ্রসরতা। ক্ষুদ্র রাষ্ট্রের শুধুমাত্র এই কয়েকটি দিকই নয়, সামগ্রিকভাবেই তাদের উন্নতির ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয় এবং উন্নতির পরিমাণও খুব স্বল্প থাকে। ফলে ক্ষুদ্র রাষ্ট্র তার ক্ষুদ্রতা এবং সম্পদের স্বল্পতার কারণেই অন্য রাষ্ট্রের মুখাপেক্ষী থাকে এবং যে কোনো কারণে সবকিছু মিলেই তারা ক্ষুদ্র রাষ্ট্রের অন্তর্ভুক্ত থেকে যায়। শিক্ষার্থীরা, সুতরাং এই আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনগ্রসরতা এবং অনুন্নয়নের প্রতীক ক্ষুদ্র রাষ্ট্র তার নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। উন্নয়নশীল তথা তৃতীয় বিশ্বের সব রাষ্ট্রের আর্থসামাজিক, রাজনৈতিক বা সামরিক বৈশিষ্ট্য হয়তো একরকম নাও হতে পারে, তবে এসব রাষ্ট্র বিশ্ব রাজনীতি এবং সামরিক ব্যবস্থায় যে অবস্থানে রয়েছে তাতে এদের কতিপয় সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং তাদের জাতীয় নিরাপত্তাও কতিপয় সাধারণ সমস্যা গোচরীভূত হয়। ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে এসব নিরাপত্তাজনিত হুমকি বিভিন্ন দিক হতে আসতে পারে, যেমন অভ্যন্তরীণ হুমকি, বহিঃ হুমকি, বৈশ্বিক হুমকি। অভ্যন্তরীণ হুমকি। অভ্যন্তরীণ এমন কিছু অনুঘটক আছে যেগুলো তৃতীয় বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেক্ষেত্রে আমরা একটু আলাদা আলাদা করে দেখব কোনগুলো অভ্যন্তরীণ হুমকি। প্রথমেই অভ্যন্তরীণ হুমকির মধ্যে রয়েছে সাংস্কৃতিক উপাদান। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় যেমন ভাষা, জাতীয়তা, ধর্ম, গোষ্ঠী প্রভৃতি উপাদানগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোর নিরাপত্তার মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়। অস্থিতিশীল অর্থনীতি। কোনো দেশের দুর্বল অর্থনীতি ক্ষুধা, দারিদ্র্য এবং বৈদেশিক নির্ভরশীলতার জন্ম দেয়। এগুলো কোনো দেশের নিরাপত্তার জন্য অনেক বেশি হুমকি স্বরূপ। কারণ অস্থিতিশীল অর্থনীতির ফলে অর্থনৈতিক যে উন্নয়নটি সেটি অনেকাংশেই ব্যাহত হয় এবং সঠিকভাবে একটি রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। অস্থিতিশীল রাজনীতি। রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে একটি দেশে সেটি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় এবং উন্নতির অন্তরায় হয়ে দাঁড়ায়। কোনো সিদ্ধান্তেই তারা একমত হতে পারে না এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্থবিরতা দেখা যায়। ক্ষুদ্র দেশগুলোতে শাসক শাসিতের বিচ্ছিন্নতা সহ রাজনৈতিক অস্থিরতা বেশিরভাগ ক্ষেত্রেই লেগে থাকে, যা কোনো দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি হুমকি স্বরূপ। সামাজিক সমস্যা। তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে সামগ্রিক অপ্রতুলতা যেমন বিদ্যমান, তেমন এর ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। আবার সামরিক অভ্যুত্থানও এসব দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। পরিবেশ। তৃতীয় বিশ্বের দেশগুলো অপরিকল্পিত এবং অদক্ষ জনসংখ্যার ব্যাপক বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি নিরাপত্তার জন্য সেটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই অভ্যন্তরীণ হুমকিগুলো ছাড়াও রয়েছে বহিঃহুমকি। বহিঃহুমকিগুলো আমরা এবার দেখব কি কি। সেগুলো হচ্ছে, প্রথম যেটি রয়েছে সার্বভৌমত্ব। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো যদি ক্ষুদ্র রাষ্ট্রের পাশাপাশি অবস্থানকৃত যে দেশগুলো সেগুলো যদি বৃহৎ শক্তি বা শক্তিশালী রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সেই রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ সবসময় ওই ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে পড়ে। ফলে সারাক্ষণই তারা সার্বভৌমত্ব হারানোর যে হুমকিটি সেটি বোধ করে, নিরাপত্তাহীনতার ঝুঁকি থেকে যায়। ক্ষমতার দ্বন্দ্ব। দ্বিপাক্ষিক সহ বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্রাধান্য বিস্তারের জন্য বৃহৎ রাষ্ট্রগুলোর উন্নত দেশগুলোর শিল্পের উন্নয়নের জন্য সৃষ্ট পরিবেশগত সমস্যা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নির্ভরশীলতা। ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সামগ্রিক উন্নয়নের জন্য নানাভাবে উন্নত দেশগুলোর উপর নির্ভরশীল, আর তাদের নির্ভরশীলতার জন্য
অনেক সময় বৃহৎ এবং প্রভাবশালী রাষ্ট্রসমূহ নানাভাবে ক্ষুদ্র রাষ্ট্রকে নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করার চেষ্টা করে। এটা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আদর্শগত হুমকি। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে এবং স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বের দেশগুলোতে আদর্শগত দ্বন্দ্ব দেখা যায়। সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী এই দুই বিপরীত মেরুতে দুটি মতবাদ গড়ে ওঠে এবং সব দেশগুলোই বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো সবসময়ই এর মধ্যে চাপের মুখে থাকতো। কারণ সবসময়ই সমাজতান্ত্রিক ব্লক তাদেরকে সমাজতন্ত্রের দিকে টেনে নিত, পুঁজিবাদী ব্লক তাদেরকে পুঁজিবাদের দিকে টেনে নিত এবং এটি সবসময়ের জন্য তাদের একটি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপরে আমরা দেখব অভ্যন্তরীণ বহিঃহুমকি ছাড়াও কিছু রয়েছে বৈশ্বিক হুমকি। সেগুলো হচ্ছে, প্রথম যেটি রয়েছে মানব নিরাপত্তা। বিশ্বের সমগ্র দেশ, জাতি, গোষ্ঠী এবং মানুষের প্রতি সামগ্রিক যে হুমকি রয়েছে তাই হচ্ছে মানব নিরাপত্তা, যেমন মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, যা সমগ্র মানব জাতির জন্য হুমকি স্বরূপ। এছাড়াও রয়েছে পরিবেশগত বিপর্যয়, তাছাড়া রয়েছে পানির স্বল্পতা, দারিদ্র্য, চিকিৎসার অভাব, এগুলো সমস্ত কিছুই মানব নিরাপত্তার অংশ। পরিবেশগত নিরাপত্তা। ক্রমবর্ধমান হারে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশ দূষণের ফলে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সামগ্রিক নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি এবং সক্ষমতা দিয়ে এই হুমকি মোকাবেলা করতে পারলেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। ধর্মীয় নিরাপত্তা। বিভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বাসের মধ্যে বিভিন্নতার ফলে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যা এবং অস্থিরতা ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ হচ্ছে। সন্ত্রাসবাদ। বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ হচ্ছে একটি বৈশ্বিক সমস্যা। একবিংশ শতাব্দীতে এসে এই সন্ত্রাসবাদী সমস্যা সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারছো যে তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত হুমকির সম্মুখীন হচ্ছে। আর এই হুমকি মোকাবেলা করার জন্য তাদের প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত সমাজ গঠন এবং সমন্বিত উদ্যোগ। এসব উদ্যোগ নিতে পারলে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করতে পারবে। আমরা এখন দেখব এই যে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কিভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে বা মোকাবেলা করে টিকে থাকতে পারে। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। সুযোগ্য নেতৃত্ব যে কোনো দেশের জন্যই আশীর্বাদ স্বরূপ। নেতৃত্বের যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে একজন নেতা একটি দেশ এবং জাতির ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারে। নেতার নেতৃত্ব এবং গুণের মাধ্যমে তারা সেই রাষ্ট্রকে দুর্বলতা থেকে কাটিয়ে নিয়ন্ত্রণ বিস্তার করে একটি রাষ্ট্রের উন্নয়নের দিকে ধাবিত করতে পারে। নেতার সময় মতো সিদ্ধান্ত জাতির নিরাপত্তা রক্ষা সহ উন্নতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন জোট বা মৈত্রী জোট গঠন। ক্ষুদ্র রাষ্ট্রগুলো নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বিভিন্ন আঞ্চলিক জোট বা মৈত্রী জোট গঠন। জোট গঠনের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলো যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামগ্রিক উন্নতির যেমন বিধান করতে পারে তেমনি নিরাপত্তাও রক্ষা করতে পারে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রত্যেকটি রাষ্ট্রই কোনো না কোনো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এ সম্পর্কে অধ্যাপক প্যাডেলফোর্ড বলেছেন, রাষ্ট্রের অর্থনৈতিক জীবন প্রধানত প্রাকৃতিক সম্পদের দ্বারাই নিয়ন্ত্রিত। তাই সম্পদের সুষ্ঠু সংগ্রহ এবং ব্যবস্থাপনার মাধ্যমে একটি রাষ্ট্র তার সামগ্রিক অবস্থার উন্নতি সাধন করতে পারে। এভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলো সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তাদের জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। শিল্পায়ন ও নগরায়ন। বর্তমান বিশ্বে উন্নতি এবং সমৃদ্ধির মূল কথা হচ্ছে শিল্পায়ন এবং নগরায়নের ক্ষেত্রে উন্নতি সাধন করা। শিল্পের উন্নতি সাধনের মধ্য দিয়ে যেমন নগরায়ন সম্ভব, তেমনি জাতীয় উন্নতিও সম্ভব। একইভাবে শিল্পায়ন জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা। আদর্শগতভাবে যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার সর্বোত্তম পন্থা। যেখানে অন্য সব রাষ্ট্র কর্তৃক আক্রমণকারী রাষ্ট্রকে প্রতিহত করার হয় এবং দণ্ড দেওয়া হয়, সেই কারণে বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রগুলো আগ্রহ সহকারে জাতিসংঘের সদস্যপদ লাভের প্রচেষ্টা চালায়। দক্ষ এবং মানসম্পন্ন কূটনীতি।
দক্ষ এবং মানসম্পন্ন কূটনীতি হলো বিশ্ব দরবারে যে কোনো দেশের প্রভাব নিয়ন্ত্রণ এবং মর্যাদার প্রতীক। তাই ক্ষুদ্র রাষ্ট্রগুলো দক্ষ এবং মানসম্মত কূটনীতি গড়ে তোলার মধ্য দিয়ে বিশ্বে তাদের অবস্থানকে আরো বেশি মজবুত এবং প্রভাবশালী করতে পারে এবং একই সাথে তাদের জাতীয় নিরাপত্তার ব্যবস্থাও করতে পারে। স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গঠন। ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারে। স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশ বিশ্ব রাজনীতিতে তাদের আসন পাকা করতে পারে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারে, একই সাথে জাতীয় নিরাপত্তাও রক্ষা করতে পারে। সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সকলের সাথে শান্তি, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী এবং অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে একটি ক্ষুদ্র রাষ্ট্র তার নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে পারে। জাতীয় দক্ষতা এবং মনোবল বৃদ্ধি। জাতীয় দক্ষতা এবং মনোবল বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা রক্ষা করতে পারে। জাতীয় দক্ষতা এবং মনোবল জাতীয় শক্তির অন্যতম প্রধান উপাদান। তাই মনোবল বৃদ্ধির মাধ্যমে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা করা যায়। নির্ভরশীলতা হ্রাস। ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের প্রাকৃতিক সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে এবং দক্ষতার প্রভাবে তারা সেগুলোর সঠিক ব্যবহার করে নিজেদেরকে উন্নয়ন করতে পারে এবং অন্যান্য রাষ্ট্রের উপরে নির্ভরশীলতাকে কমিয়ে ফেলতে পারে। এর ফলে এসব রাষ্ট্র নির্ভরশীল রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে উন্নত রাষ্ট্রগুলো। তাই নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে হলে অবশ্যই অন্য রাষ্ট্রের উপর বা পররাষ্ট্রের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে। এরপরে রয়েছে জনসম্পদের উন্নয়ন। দক্ষ এবং মানসম্মত জনগোষ্ঠী যেমন দেশের জন্য সম্পদ স্বরূপ, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও দক্ষ জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ জনসংখ্যা ছাড়া কোনো পদক্ষেপই গ্রহণ করা যায় না। যেমন প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে দক্ষ এবং কর্মক্ষম শ্রম শক্তি এবং জনশক্তির উপর। জনগণ পণ্য উৎপাদনের পাশাপাশি সেগুলো ক্রয়ও করে। উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির জন্য জনসংখ্যা প্রয়োজন। এরপরে রয়েছে সহযোগিতা এবং বন্ধুত্বের নীতি। সহযোগিতা এবং বন্ধুত্বের নীতির মাধ্যমেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো সম্পদ এবং শক্তির প্রভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না। তাই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রতিবেশী সহ সকল দেশের সাথে সহযোগিতা এবং বন্ধুত্বের নীতি অনুসরণ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারলে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা অনেক ক্ষেত্রেই রক্ষা করা সম্ভব হয়। শক্তিশালী সামরিক বাহিনী গঠন। শক্তিশালী সামরিক বাহিনী গঠন করার মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্র তার নিরাপত্তা রক্ষা করতে পারে। আয়তন ক্ষুদ্র হলেও রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তার স্বার্থে যদি দক্ষ সামরিক বাহিনী গঠন করে, এজন্য তাদের পর্যাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং সামরিক এক্ষেত্রে এর মাধ্যমে সেগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সামরিক শক্তি নিরাপত্তার অন্যতম উপায় হিসেবে কাজ করতে পারে। ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন। ব্যাপক শিল্পায়ন এবং নগরায়ন ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত সহায়ক। শিল্পায়নের ফলে উৎপাদনের যেমন বৃদ্ধি পায়, তেমনি সামগ্রিক উন্নতিও ত্বরান্বিত হয় এবং এর ফলে জনগণের মধ্যে কর্মস্পৃহা এবং উদ্দীপনা বৃদ্ধি পায়। এভাবে শিল্পায়ন এবং নগরায়ন যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করবে বাসায় এটিকে আবার একটু ভালো করে পড়ার। ভালো করে পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা আবার একটু বলি যে আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু কি ছিল। প্রথমত আমরা জেনেছি নিরাপত্তার সংজ্ঞা, তারপরে আমরা জেনেছি জাতীয় নিরাপত্তার সংজ্ঞা, তারপরে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং ক্ষুদ্র রাষ্ট্র নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো কি কি এবং সেই সমস্যাগুলো বা চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।